প্রথা অনুযায়ী বাবা ভোলানাথ জলেই থাকেন এবং চৈত্র মাসের আগে 7 দিন আগে উঠতেন, এখন মোটামুটি চৈত্র মাসে। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকের ডেস্টিনেশন জলেশ্বর শিব মন্দির। এই জলেশ্বর শিব মন্দির নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন জল্পনা কল্পনা জন্মেছে, তো আজকে আমরা সেই পর্দাটাই ফাঁস করতে চলেছি। আজকে আমরা এমন এক মন্দিরে এসেছি, যেই মন্দিরে তোমার মহাদেব থাকেন সারা বছরই প্রায় জলের তলায়। তো চলো মন্দিরের গিয়ে আজকে আমরা বাবার দর্শন করব। বাবার আরেকটা মূর্তি যেটা সারা বছর পূজিত হয়, সেই মূর্তি দর্শন করব। আর কোন পুকুরেই বা বাবাকে রাখা হয় সারা বছর, তো সেই ব্যাপারেও কিন্তু আমরা একটু জানবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জোসনা। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি নদীয়ার গায়েঘাটার এক পূর্ণতীর্থ জলেশ্বর শিব মন্দিরে, যেখানে সারা বছরই প্রায় শিব বাবা থাকে এই পুকুরের জলের তলায়। তো আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের আমি এখানে যে মন্দির আছে পুরো মন্দির তোমাদের আমি দর্শন করাবো, সাথে কেন সারা বছর শিব বাবা এই জলের তলায় থাকেন তার পুরো ইতিহাস, একটা সুন্দর একটা ইতিহাস আছে, সেই ইতিহাস সম্পর্কেও কিন্তু আমি তোমাদের জানাবো। কিন্তু তার জন্য তোমাদের পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে হবে। আর অবশ্যই যেটা সবার শেষে তোমাদের প্রশ্ন থাকে যে এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, সেটা তো অবশ্যই বলবো কিভাবে আসবে, বিশেষ কোন দিন পুজো হয়, কোন দিন এই পুকুরের জল থেকে বাবাকে তুলে নিয়ে গিয়ে বিশেষ পুজো হয়, সমস্ত তথ্য, সমস্ত ইনফরমেশন, এই মন্দিরের সমস্ত ইতিহাস কিন্তু তোমরা জানতে পারবে আমার এই ভিডিও থেকে। তো চলো আর বেশি কথা না, এবার ভিডিওটা স্টার্ট করি। মন্দিরের গেটের ঠিক সামনেই এই ধরনের ডালা পেয়ে যাবে তোমরা। প্রচুর দোকান আছে আশেপাশে। এই দোকানগুলো থেকেও তোমরা মিষ্টি কিনে পুজো দিতে পারো। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি জলেশ্বর শিব মন্দিরে। তো আগে তোমাদের সাথে বলে নিই যে মন্দিরে আসবে কি করে। মন্দিরে আসতে গেলে তোমরা শিয়ালদা স্টেশন থেকে বনগাঁ শাখার যে কোনো ট্রেন ধরে আসতে হবে তোমাদের হাবড়া স্টেশনে। এই হাবড়া স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে টোটো কিংবা বাসের টার্মিনাল পেয়ে যাবে। সেখান থেকে বাসে চেপে তোমাদের আসতে হবে জলেশ্বর মোড়, এবং সেখান থেকে টোটোয় চেপে আসা যাবে জলেশ্বর মন্দিরে। এবার তোমাদের বলি, এটা আরেকটি রুট আছে, যেটা হলো দক্ষিণেশ্বর বনগাঁ DN 44-এ চেপে তোমরা ওই জলেশ্বর মোড় নেবে, ওখান থেকে টোটো অটোর মাধ্যমে পৌঁছে যেতে পারবে এই মন্দিরে। এবার তো তোমাদের বলি যে কথাটা আমি প্রথমে বলেছিলাম ভিডিওর প্রথমে, যে মন্দিরের পর্দা ফাঁস করব। পর্দা কি ফাঁস করব? এটা একটা সম্পূর্ণ শিবলিঙ্গ মন্দির, আর শিব যেখানে শান্ত পরিবেশ সেখানে যেন মহাদেব বসে আছে নিরালায়। জলের তলায় মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। আজকে আমরা পৌঁছে গেছি এই শিব মন্দিরে। পূর্ণতীর্থ জলেশ্বর, যেখানে প্রায় সারা বছরই শিবলিঙ্গ থাকে জলের তলায়। ভক্তদের দাবি, এখানে শিব পূরণ করেন ভক্তদের মনস্কামনা। কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকায় শিব পুজোর প্রচলন শুরু হয়। সেই সময় মন্দির ছিল টিনের ছাউনি, আর দেওয়ালে ছিল ইট এবং কাদার গাদা। পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করেন। প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগই সময় থাকে মন্দিরের পাশে পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায়। 4 একর 40 শতক জমির ওপর তৈরি এই পুকুর ভক্তদের কাছে যা পরিচিত শিব পুকুর নামে। প্রতি চৈত্র মাসের 3য় সোমবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিব পুকুর থেকে বিগ্রহ তুলে আনেন। তার পরদিনই সন্ন্যাসীরা হেঁটে হালিশহর গিয়ে বিগ্রহটি গঙ্গায় স্নান করান। তারপর স্থানীয় 8টি গ্রামের বাসিন্দা বাড়িতে পূজিত হয় এই শিবলিঙ্গ।
আনুমানিক বয়স 7 থেকে 750 বছরের বয়স। এই মন্দির চিরকালিত প্রথা অনুযায়ী বাবা ভোলানাথ জলেই থাকেন এবং চৈত্র মাসের আগে 7 দিন আগে উঠতেন, এখন মোটামুটি চৈত্র মাসের 3য় সোমবার ইনি ওঠানো হয় এবং এনাকে তুলে পুকুর পাড়ে পুজো আসতে হয় এবং পুজো আসতে পরে বিশ্রাম আকারে ওই ঘরে পুজো হয়। তারপরে চৈত্র মাসে সোমবারে তুলে সোমবারে বৈকাল 5টার সময় বাবাকে পদব্রজে হালিশহর রামপ্রসাদ ঘাটে স্নানের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। ওখানে রামপ্রসাদ ঘাটের শিব মন্দির আছে, এখন পুজো আসার পরে বাবাকে আবার জলেশ্বর মন্দিরের দিকে আমরা রওনা দিই। তারপরে আমি এটা যেটা শুনেছি যে 7টা মনে হয় 7 জনের বাড়িতে বাবা থাকেন না, 7 জন, এটা অষ্টগ্রামের ব্যাপার। অষ্টগ্রাম হালিশহর থেকে অনেক ভক্ত আছে, তার বাড়িতে পুজো আসতে হয় এবং স্নান হয়। হওয়ার পরে এখানে আসার পরে মোটামুটি 8টা গ্রামে বাবা প্রত্যেক ভক্তর বাড়িতে স্নান হয়। স্নান হওয়ার পর নীলের দিন রাত্রে আমাদের ভারকুলিল ঘাট আছে, সেখানে স্নানের পরে বাবাকে এখানে নীলের দিন রাত্রে 12টার সময় গাজনে স্নান হয়। যত যাত্রী সন্ন্যাসী থাকবে তার স্নান হবে। স্নানের পরে বাবাকে স্নানের পরে বাবাকে আবার মন্দিরে তোলা হবে, পুজো আর্চনা শুরু হবে নীলের দিন রাত্রে। পয়লা বৈশাখ চড়কের দিন, পরের দিন চড়ক বটি চাপ হবে। বটি চাপ হওয়ার পরে বাবা এখান থেকে রাত্রি 8টা কি 9টার সময় বাবা আবার বিশ্রাম ঘরে যাবে। পয়লা বৈশাখে ওখানে ভগবতী পুজো হবে, ওখানে ভগবতী পুজোর পরে আবার এখানে পুজো হবে। সন্ধ্যার সময় বাবা আবার নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সন্ন্যাসী দ্বারা আবার জলে দিয়ে আসতে হবে। আর এই বাবা ভোলানাথকে নির্দিষ্ট সন্ন্যাসী দ্বারাই 3য় সোমবারে ওই জলের থেকে তোলা হয়। ইনি 365 দিন, মানে 300 মোটামুটি 62 দিন 63 দিন ইনি এখানেই থাকেন। পূজা আর্চা সব কিছু হয়। মাত্র 3টে দিন ইনি এখানে থাকেন না, 3টে দিন ইনি অন্য জায়গায় থাকেন, বিশ্রাম আকারে থাকে। তখন ওই বাবাকে এখানে পয়লা বৈশাখের দিন আবার এই শিবলিঙ্গ ডুবিয়ে দেওয়া হয় শিবপুকুরে। বছরের বাকি সময় অন্য একটি বিগ্রহ এই মন্দিরে পূজিত হন। সারা বছর দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন। মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির, এছাড়া রয়েছে একটি কালী মন্দির। মন্দিরের পাশেই রয়েছে গাছ, যেখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ঢিল বেঁধে যান। চড়কের সময় তো বটে, শ্রাবণ মাসের বিশেষ দিনেও এই মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হয়। কথিত আছে একটা সময় এই শিব মন্দিরে জমি জবরদখল হয়ে যাচ্ছিল। সেই সময় স্থানীয় 8টি গ্রামের বাসিন্দারাই তা ঠেকিয়েছিলেন। সেই থেকে মন্দিরের এই 8টি বাসিন্দার ঘরেতে শিবলিঙ্গ ওঠার পর তাদের বাড়িতেই পূজিত হয়। দেখাই যে বাবাকে জল থেকে তুলে কোনখানটায় রাখা হয়। এই যে ঘরটার সামনে আমি যাচ্ছি, এই জায়গাতেই কিন্তু বাবাকে জল থেকে তুলে রাখা হয়। এই যে এইখানেই বাবাকে জল থেকে তুলে রাখা হয়।
আশা করছি মন্দিরটা ঘুরে তোমাদের খুব ভালোই লাগলো। জায়গাটা খুব সুন্দর, শান্তশিষ্ট একটা গ্রাম্য পরিবেশ। মানে এখানে তোমাকে মানে তোমার যা ইচ্ছা তুমি মন্দিরে দান করতে পারো। এটা কোনো মানে দান করতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নেই। তোমার যদি মনে হয় তুমি কিছু দিতে পারো আর নাও দিতে পারো, কিন্তু জায়গাটা খুব সুন্দর। ওইদিকে কালী মায়েরও একটা মন্দির হচ্ছে, ওই যেটা তোমাদের দেখালাম ওই যে ওইটা, ওখানে মন্দির হচ্ছে। আশেপাশে বহুত মানে অনেক সুন্দর মাঠও আছে, যেখানে তোমরা ফ্যামিলি নিয়ে আসলেও মানে আরাম করে বসে তারপরে কিছুটা সময় পুজো টুজো দিয়ে রেস্ট করে তারপরে কিন্তু তোমরা যেতে পারো। তো জায়গাটা তো খুবই ভালো, আর তারপরে সুন্দর মানে খুব ভালো লেগেছে নিশ্চয়ই তোমাদের এই ইতিহাসটা। আর মন্দিরের যিনি দায়িত্বে আছেন তার সাথেও আমি কথা বললাম। তো চলো এবার পুকুরের দিকে যাওয়া যাক। এই পুকুর পাড় থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, আবার এই পুকুর পাড়ে এলাম যেখানে বাবা রয়েছেন। আর এই পুকুরে মাছ ভর্তি, মানে দেখতে পাচ্ছ পুকুরটা কতটা বড়। এই পুকুরে পুরো মাছ ভর্তি, আর এই পুকুরেই কিন্তু বাবা রয়েছেন। মন্দিরটা তোমাদের ঘুরে দেখালাম, প্লাস বাবা যে পুকুরের মধ্যে সারা বছর থাকেন সেই পুকুরও দেখালাম। আশা করছি তোমাদের মন্দিরটা খুবই ভালো লেগেছে। তো আজকে আমি ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এই ছোট বোনকে অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো টাটা বাই বাই, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।